সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি স্বাধীনতা সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। এবং আজও বরাবরের মতো আলোচনা করতে আমাদের সাথে আছেন সাংবাদিক নাজমুল হাসান। সাংবাদিক নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এবার চলে যাচ্ছি স্বাধীনতা সংবাদ বিশ্লেষণের প্রধান কিছু শিরোনাম সম্পর্কে। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক হালচাল, পাচার হওয়া টাকা ফেরানোর অগ্রগতি কেমন নাকি ঢাকঢোল বেশি? এদিকে ইসরায়েলে 800 কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে বাইডেন। নাজমুল, আমরা এবার কিছু শিরোনাম খুবই সংক্ষিপ্ত করেছি এবং এই শিরোনামগুলো নিয়ে আমরা মূলত বিশদভাবে আজকে আলোচনা করব। তো এবার শিরোনামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা চলে আসি প্রথম শিরোনামে। গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মঞ্জুরে খোদার মতে 2024 সালের শেষ সময়গুলো বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত ঘটনাবহুল ছিল। 2025 সালেও কি তেমন কিছু হবে? এই প্রশ্ন নতুন বছরকে ঘিরে নাগরিকদের মনে আসতেই পারে। বর্তমান পরিস্থিতিতে এই আলোচনা আরও প্রবল হয়েছে, কেননা জুলাই অভ্যুত্থানের পর মানুষের আকাঙ্ক্ষা ছিল দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দ্রব্যমূল্য কমবে, জনজীবনের সংকট দূর হয়ে দেশে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা তৈরি হবে, কিন্তু সেটা হয়নি। যে কারণে নতুন বছরকে ঘিরে মানুষের আশা ও আকাঙ্ক্ষার দুই আছে। গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ডক্টর ইউনূসের ভাষণের পর মনে হয়েছে নতুন বছর বুঝি আমাদের জন্য খুব একটা স্বস্তিকর হবে না। তিনি তার ভাষণে জাতীয় নির্বাচনের একটা সম্ভাব্য ডেট কিন্তু তুলে ধরেছেন। তিনি বলেছেন 2025 সালের শেষে অথবা 2026-এর মাঝামাঝিতে নির্বাচন হতে পারে। কেন তিনি নির্বাচনের একটি পরিষ্কার সময় দিতে পারছেন না তার একটা ব্যাখ্যাও তুলে ধরেছিলেন সে সময়। তিনি বলেছিলেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করবার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রায় সংস্কার যোগ করি, তাহলে আরও অন্তত 6 মাস অতিরিক্ত সময় লেগে যেতে পারে। নির্বাচন নিয়ে তার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে হতাশা ব্যক্ত করা হয়েছে। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার পর থেকেই নির্বাচন নিয়ে একটি পরিষ্কার রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছেন। তাদের বক্তব্য, সাবেক তত্ত্বাবধায়ক সরকারগুলো যদি 3 মাসের প্রস্তুতিতে নির্বাচন করতে পারে, এই সরকার কেন অতিরিক্ত সময় নেবে? তারা বলছেন 3 থেকে 6 মাসের প্রস্তুতিতেই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন সম্ভব। সেটা না হওয়াতে তারা নানা দুর্বিসন্ধির ইঙ্গিত করেছে। 2025 সালের শুরুতেই নির্বাচন হতে কোনো সমস্যা নেই বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তারা পর্যবেক্ষণ করেও বিশ্লেষণ করে বের করেছেন এই ক্ষেত্রে সংস্কারে 4 থেকে 5 মাসের বেশি সময় লাগবার কথা নয়। নির্বাচন নিয়ে এখন ভাবনা শুধু বিএনপির নয়, অন্য রাজনৈতিক দলও অভিন্ন মত পোষণ করে। যদিও জামায়াতে ইসলামী সরকারকে কিন্তু সংস্কারের জন্য আরও সময় দিতে চায়। তাদের এই সময় দিতে চাওয়ার কারণ হিসেবে যে কৌশলের কথা জানা যায় তা হলো দলগুলো গুছিয়ে যথেষ্ট প্রস্তুতি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। একটি জাতীয় দৈনিকে এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, কিছু বিলম্ব জাতি মেনে নেবে যদি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হয়। 23 ডিসেম্বর ঠাকুরগাঁয়ে বিএনপির এক জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট ও ভাতের অধিকারের জন্য আবার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামবার আহ্বান জানিয়েছেন। তার এই বক্তব্য এসেছে ডক্টর ইউনূসের নির্বাচনের একটি সম্ভাব্য ধারণা দেওয়ার 1 সপ্তাহ পরে। তার দ্রুত নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরি করছেন তারা। বিএনপি যদি দ্রুত নির্বাচনের জন্য আন্দোলনের নামে, তাহলে প্রশ্ন, তারা মিত্র হিসেবে কাদের পাবে? আওয়ামী লীগের অনুপস্থিতিতে অন্য দলগুলোর মধ্যে আছে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, মধ্যবাম দলগুলো। কিন্তু এই দলগুলো কি নির্বাচন ইস্যুতে তাদের সমর্থন করবে? আগস্ট অভ্যুত্থানের পর প্রায় 5 মাস হতে চলল বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে করা প্রধান মামলাগুলো থেকে তাকে খালাস দেয়া হলেও তিনি কেন দেশে আসছেন না বা আসতে পারছেন না, জনমনের সংশয় তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, এটা কি তাহলে -2 ফর্মুলার অংশ? এই প্রশ্নে সরাসরি উত্তর পাওয়া না গেলেও অনুমান করা কঠিন নয়। প্রায় 16 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির উপর দিয়ে অনেক বিপর্যয় গেছে। এমত অবস্থায় ক্ষমতার বাইরে যতদিন থাকবে তাদের জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে এই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, ক্ষমতাবাজির অভিযোগ উঠেছে। এই ক্ষেত্রে মূল নেতৃত্বের ইতিবাচক ভূমিকা রাখলেও স্থানীয় পর্যায়ে তা সামান্যই অনুসরণ করা হয়েছে। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায় একটি নতুন
নতুন রাজনৈতিক দল কিংস পার্টি গঠনের প্রক্রিয়া চলছে। যতটুকু জানা যায়, সরকারের সংস্কার প্রক্রিয়ার এই সময়কার মধ্যে তারা দলকে নির্বাচনের প্রস্তুতিতে তৈরি করে ভবিষ্যতে সরকার গঠন করতে চায়। আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্যোগ বলে ঘোষিত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলছেন, আওয়ামী লীগের এবং ফ্যাসিবাদী যারা দোষর রয়েছে তাদের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এবং এটি কিন্তু প্রথম আলোর একটি প্রতিবেদন 17 ডিসেম্বরের। আওয়ামী লীগ এখন সারা দেশে ছাত্র জনতার ক্রোধ ও প্রতিহিংসার কবলে। তারা কিভাবে রাজনীতিতে সংগঠিত হবেন, ঘুরে দাঁড়াবেন, তারা হয়তো সে কৌশল নিয়ে ভাবছেন। ইতিমধ্যে শেখ হাসিনা অনলাইনে বিভিন্ন দেশে অবস্থানরত তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। সুতরাং এই মুহূর্তে তাদের মাথায় নির্বাচনী ভাবনা কিভাবে আছে সেটা প্রশ্ন। তাদের কাছে হয়তো প্রধান ইস্যু হামলা মামলা মোকাবিলা করা এবং কারাবন্দীদের মুক্ত করা। সেক্ষেত্রে নির্বাচনের ইস্যু তাদের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে। বিএনপি যদি নির্বাচনের ইস্যুতে নিঃসঙ্গ হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ তাদের সঙ্গী হতে পারে। অনিশ্চিত নির্বাচনের এই সুযোগকে কাজে লাগিয়ে দলকে গুছিয়ে নেয়ার চেষ্টা করতে পারে। বিএনপির আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান যদি অনড় থাকে, তাহলে পরিস্থিতি জটিল ও অরাজক হতে পারে। সেক্ষেত্রে সরকারের প্রতি সেনাবাহিনীর একটি বিষয় এখানে কাজ করবে যে কতখানি তারা সমর্থন দিবে। নাজমুল, তা আপনার কি মনে হচ্ছে যে এখন এই যে নির্বাচন নিয়ে দেশের বর্তমান অর্থাৎ নতুন বছরে একটা পরিস্থিতি যে কবে নাগাদ নির্বাচন হবে, বিএনপি কিন্তু নির্বাচন যত দ্রুত দেওয়ার আহ্বান করছেন, যদিও জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ বলছেন যে সময় লাগলে সংস্কার হোক, সময় নেই। তো আপনার এই ক্ষেত্রে কি মতামত? 2025 সাল অর্থাৎ এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি বছর বাংলাদেশের জন্য। আসলে কি হতে চলেছে আমরা শিরোনামে যেমন দেখছিলাম যে রাজনৈতিক দিকটা কোন দিকে যাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে 2025 সালের শেষের দিকে অথবা 26 সালের শুরুর দিকে নির্বাচন হতে পারে। অর্থাৎ 2025 সালটা কিন্তু আসলে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি বছর। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি থেকে কিন্তু বিভিন্ন সময় কিন্তু বলা হচ্ছে যে আসলে নির্বাচনের ব্যাপারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দেওয়া হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া হবে। এবং তিনি কিন্তু সর্বশেষ একটি যে ভাষণে ঠাকুরগাঁয়ে তিনি একটি জনসভায় কিন্তু বলেছে যে আসলে সাধারণ মানুষকে মাঠে নামতে হবে, অর্থাৎ তাদের অধিকার আদায়ের জন্য, আবারও ভাতের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য। জি, অর্থাৎ তিনি কিন্তু বলেছেন যে নির্বাচনের জন্য মাঠে নামতে হবে, যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায়। অপরদিকে কিন্তু যে জামায়াতে ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামের যে আমির, তিনি কিন্তু বলেছেন যে সংস্কারের জন্য কিছুটা সময় দেওয়া যেতে পারে। এই সংস্কারের জন্য কিছুটা সময়ের পাশাপাশি কিন্তু জামায়াতে ইসলামও কিন্তু তাদের যে মাঠ গোছানোর যে প্রক্রিয়া, সেটা অথবা তাদের স্বার্থেও হতে পারে যে মাঠ গুছিয়ে নেওয়ার, হ্যাঁ হতে পারে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও একটি নির্বাচন দেওয়াটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং অন্তর্বর্তীকালীন জনশক্তি এবং এই যে কিংস পার্টি বা এই ধরনের নতুন পার্টি বা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের একটা নাগরিক ঐক্য কমিটি বা নাগরিক পার্টি, তো এই যে নতুন কিছু দলও কিন্তু আসছে এবং এরাও কিন্তু তারাও চায় যে এটা তারাও সরকার গঠন করতে। হ্যাঁ, তো সব মিলিয়ে আমার মনে হয় যে কিন্তু আসলে জামায়াতে ইসলাম এবং বিএনপি ছাড়া কিন্তু অন্য উল্লেখযোগ্য কোনো দল কিন্তু আসলে শক্তিশালী দল কিন্তু এই মুহূর্তে নেই। হ্যাঁ, একদম মাঠে নেই। জাতীয় পার্টির অবস্থানও খুবই খারাপ। হ্যাঁ, খুবই খারাপ দেখা যাচ্ছে। তো এরপরে যদি এখনই যদি নির্বাচন দেয়, তাহলে আসলে কতটা অংশগ্রহণ করবেন অবাধ সুষ্ঠু। এবং আপনি জানেন যে এখানে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু ইঙ্গিত করেছিলেন যে আওয়ামী লীগের রাজনীতিতে আসতে বাধা নেই, এই নির্বাচনে আসতে বাধা নেই, যদি না আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। হ্যাঁ, সুতরাং তারা আসা নেই। শেখ হাসিনাকেও দেখা যাচ্ছে যে বিদেশের বিভিন্ন দেশের বাইরের বিভিন্ন নেতাকর্মীদের তারা উদ্বুদ্ধ করছে। হ্যাঁ, তারা নির্বাচনের জন্য তারাও কিন্তু আমার মনে হয় যে নির্বাচনের জন্য একটা মাঠ গোছানোর প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ভেতরে চলছে তাদের কার্যক্রম। হ্যাঁ, সুতরাং সেই ক্ষেত্রে আবার আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয়, তবে বিএনপি এবং আওয়ামী লীগ বা বিএনপি এখন চাচ্ছে, অন্যান্য দলগুলো যদি না চায় যে নির্বাচনের ক্ষেত্রে, তাহলে বিএনপি যদি মাঠ গোছাতে চায় বা অংশ নিতে গেলে আওয়ামী লীগের কিন্তু আসার একটা সম্ভাবনা দেখা যায়। যত দ্রুত নির্বাচন সংগঠিত হবে বিএনপির জন্য ততই তাড়াতাড়ি মঙ্গল। অর্থাৎ তারা কিন্তু একটা সরকার যে গঠনের একটা সম্ভাবনা, বিজয়ের একটা সম্ভাবনা, এটা যত দেরি হবে ততই কিন্তু এই সম্ভাবনা কিন্তু থেকে তারা সরে যাবে। এমনিতেই কিন্তু 16 বছর একটি দল
মানে বাইরে, টোটালি বাইরে রাজনৈতিক মাঠ থেকে বাইরে ছিল। তো সেদিক ক্ষেত্রে এখন উচিত হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন, এটা বিএনপি চাচ্ছে। হ্যাঁ, যদিও বিএনপির স্বার্থে, যে এটা নিজ নিজ সবাই স্বার্থে। এখন অন্তর্বর্তীকালীন সরকার কেন যাচ্ছেন না, বা তিনি বলছেন যে রাষ্ট্র সংস্কার করতে আরো সময় লেগে যাবে। জামাতের তাদের শেল্টার রয়েছে, জামাতও বলছেন যে ঠিক আছে সময় দেয়া যেতে পারে। এখন যদি বিএনপি এই মুহূর্তে নির্বাচনের জন্য আসতে চায়, সেক্ষেত্রে আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী যারা আছেন তাদেরকে নিয়েও আবার মাঠে আসার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। আওয়ামী লীগ সরকার যে আবার পুনর্গঠনে, তারাও কিন্তু একটা ভেতরে ভেতরে মানে প্রস্তুতি নিচ্ছেন নতুন করে গঠনের। হ্যাঁ, তো নির্বাচনে অংশ নেওয়া। তো এখন কি হতে পারে এই নতুন বছরে, কিন্তু এটা নিয়ে বেশ একটা জটলা তৈরি হয়েছে নির্বাচন দেওয়ার নিয়ে। তবে সাধারণ মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যে সাধারণ মানুষ বলছে যে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে একটা নির্বাচনী সঠিক, অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা বৈধ সরকার, নির্বাচনী সরকার আসুক। নির্বাচনী সরকার আসলে দেশের যে সামষ্টিক সমস্যাগুলো সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আবার তিনি বলেছেন, মির্জা ফখরুল ইসলাম কিন্তু বলেছিলেন যে এখন যে সমস্যাগুলো হচ্ছে দেশের, নির্বাচন দেওয়ার পরে কিন্তু সেই সমস্যার প্রায় বেশিরভাগই কিন্তু সমাধান হয়ে যাওয়া সম্ভব, তিনি কিন্তু বলেছেন। তো এই মুহূর্তে নির্বাচন কত দ্রুত সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারবে, সেটি এখন হচ্ছে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। অর্থাৎ দেশের বাহিরের যে এই অর্থ পাচার করেছে ফ্যাসিস্ট সরকার, এবং এই প্রচুর অর্থ, সেই অর্থগুলো ফিরিয়ে আনবার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের যে একটি বড় তাগিদ ছিল, বা তিনি চেষ্টা করে যাচ্ছেন। সময় বলছে আসলে সেটা কতটুকু বাস্তবায়ন করা হচ্ছে সেটা কিন্তু আসলে দেখার বিষয়। এখন পর্যন্ত কিন্তু ওইরকম আমরা অগ্রগতি দেখিনি, অর্থাৎ দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখিনি। আমরা শুনছি যে দেশের বাইরে থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, টাকা ফিরিয়ে আনা হবে। হ্যাঁ, তাহলে কি অনেকেই বলছেন যে ঢাকঢোল বেশি বাজতেছে, কিন্তু সেই পরিমাণ কাজ কিন্তু হচ্ছে না, সেরকম কাজ হচ্ছে না। এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, বিশেষ করে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্বে এবং অর্থ উপদেষ্টা যারা আছেন, তাদেরকে কিন্তু এই জায়গাগুলোতে এখন একটু দ্রুততার সহিত টাকা ফিরিয়ে আনবার ক্ষেত্রে কিন্তু কার্যকরী ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করছেন, তাই না? তো এই যে এই টাকাগুলো ফিরিয়ে আনবার ফলেই কিন্তু দেশে একটা অর্থনৈতিক একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতে পারে না? অবশ্যই অবশ্যই। তাহলে তো এখন কি উচিত বলে মনে করছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই এখন দ্রুতই উচিত যে এই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছে, এই সংশ্লিষ্ট দায়িত্বে যারা রয়েছে, তাদের দ্রুতই কিন্তু আসলে বিদেশে কোথায় কোথায় টাকা পাচার করা হয়েছে এর একটি খসড়া হিসাব তৈরি করে, এবং সেটি কিন্তু দ্রুত সময়ের মধ্যে বিদেশি সহযোগিতা নিয়ে যেতে পারে বিভিন্ন দেশে নিয়ে, এবং দেশের মধ্যে এটাকে এনে দ্রুত এনে এটা কিন্তু অর্থনৈতিক ব্যবস্থাকে স্বাভাবিক রাখা যেতে পারে। আচ্ছা নাজমুল, ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি সবশেষ যে সংবাদ, সেটি হচ্ছে যে এবার বাইডেন যেটি অস্ত্র, ইসরায়েলের কাছে কিন্তু বেশ মোটা অঙ্কের একটি অস্ত্রের চালান, হ্যাঁ, 8,000 মার্কিন ডলার দিয়ে বিক্রি করতে যাচ্ছে। এবং ইসরায়েলের যদি এত অস্ত্র আবারও নিয়ে তারা কি করছে বা কি করবে, ইসরায়েল বছরের শুরুতেই আমরা দেখে আসলাম ইসরায়েলি যে প্যালেস্টাইনে ফিলিস্তিনিদের ওপর, নিরীহ মজলুম জনতার উপরে কিন্তু তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে। একদিনে 71 জনের প্রাণ ঝরিয়েছে, নারী ও শিশু এর মধ্যে অন্যতম যাদেরকে হত্যা করা হচ্ছে। তা আবারও এত বড় একটা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ইসরায়েল এত অস্ত্র নিচ্ছে, এবং লেটেস্ট ধরনের বোমা বলেন, বিস্ফোরক বলেন, ঠিক আছে, হ্যাঁ, তারা কিন্তু এগুলো নিচ্ছে। এই নিয়ে তো আর তারা এগুলো গুছিয়ে তারা তো আর এখানে মিউজিয়ামে রাখবে না, এগুলো তো প্রয়োগ করবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আরো মানে অবস্থা আরো সংকটাপন্ন হবে এবং আরো ভয়ানক পরিস্থিতির দিকে কিন্তু যাচ্ছে। তো এই মুহূর্তে যেটা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের যদি এরকম বাইডেন যদি এইভাবে এতগুলো অস্ত্র যদি বিক্রি করে তাদের কাছে, তারা কিন্তু আসলে তারা তো যুদ্ধের দিকে এগিয়ে দিচ্ছে এবং তারা উৎসাহ দিচ্ছে মানুষতার দিকে উৎসাহ দিচ্ছে। যদিও কিন্তু আমার কথা হচ্ছে যে এইখানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় নেবার পরে, ডোনাল্ড ট্রাম্প যেহেতু যুদ্ধ বিমুখ মানুষ, যে যুদ্ধ করতে চান না, হ্যাঁ, কিন্তু এরকম একটা সম্ভাবনা ছিল। কিন্তু তার আগে ক্ষমতায় ওনার বসার আগেই কিন্তু দেখা যাচ্ছে যে এত মানে একটা বড় অ্যামাউন্টের একটা টাকা নিয়ে ইসরায়েলের কাছে এত লেটেস্ট অস্ত্রগুলো বিক্রি করার বিভিন্ন ধরনের, তার মানে এটা তো একটা অশনি সংকেত বলে মনে করছেন? অশনি সংকেত। এবং আমেরিকার মতো একটি দেশের প্রেসিডেন্ট, সে মানে পৃথিবীর যে মানে একটা বলা চলে যে আপনি ঠেলে দিচ্ছেন, যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। অর্থাৎ যুদ্ধ হলে তো আপনাদের ভালো দেখা যাচ্ছে, অর্থনৈতিকভাবে আপনারা ব্যবসা করছে, আপনারা অস্ত্র ব্যবসা করতে পারবেন।
তারা যুদ্ধ লাগিয়ে দিলেই তো ভালো আমেরিকার জন্য, আমরা তো দেখতেছি। তারা কি যুদ্ধ বন্ধ করবে কি, তার চাপ প্রয়োগ করে তারা কি তারা যুদ্ধ লাগিয়ে মুখে মুখে বলছে যে যুদ্ধ বন্ধ, কিন্তু তারা সহযোগিতা করছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু দুইভাবে কিন্তু তারা সহযোগিতা করছে। এটা করতেছে। খুবই আসলে নিন্দনীয় কাজ। এবং এই অস্ত্র বিক্রির মাধ্যমে কত মানুষের জীবন এখানে প্রাণহানি করছেন, জানমালের ক্ষতি করছেন অস্ত্র এবং বিস্ফোরক। এবং এইখানে দেখা গিয়েছে যে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স বলেন, তারপরে হচ্ছে আপনার বিবিসি বলেন এবং হচ্ছে আল জাজিরা বলেন, তাদের তথ্য প্রতিবেদনে দেখা যাচ্ছে যে এখানে যে এবার অস্ত্রগুলো যাচ্ছে, যে অস্ত্রের যে চালানগুলো দিচ্ছে ইসরায়েলকে, সেখানে হচ্ছে সবই অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর অস্ত্র এবং বিস্ফোরকগুলো খুবই অত্যাধুনিক। অর্থাৎ এখানে আগে যেমন প্রাণহানি হতো, ধরেন একটা গ্রেনেড বা একটা অত্যাধুনিক বিস্ফোরণে ঘটালে যে প্রাণহানি হতো 160 বা 70, সেখানে প্রাণহানি করতে হবে কয়েক ডাবল। সুতরাং হচ্ছে যে এটা তাহলে কত ভয়ানক একটি বিষয় কাজ করছে। আর বিশ্ব নেতাদের কি করা উচিত বলে মনে করছেন আপনারা? এই যে তারা অস্ত্র ব্যবসায়ী যুদ্ধ লাগাই দিয়ে এখানে অস্ত্র সরবরাহ করে দিচ্ছে এবং এই অস্ত্রের বলি হচ্ছে সাধারণ মানুষ। এই মুহূর্তে আসলে বিশ্ব নেতা যারা রয়েছে তাদের কিন্তু এক হয়ে এর বিরুদ্ধে কিন্তু আসলে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন মনে করি। এবং জাতিসংঘ থেকে কিন্তু তেমন কোনো ধরনের কিন্তু শুধু তারা মুখে মুখে বলে যাচ্ছে আমরা শান্তি চাই, কিন্তু তেমন কোনো ব্যবস্থা কিন্তু জাতিসংঘ নিচ্ছে না। আমরাও দেখছি না যে উল্লেখযোগ্য কোনো একটা ব্যবস্থা বা স্টেপ নিতে জাতিসংঘের প্রতি। তবে আমাদের সকলে আহ্বান চাবে এই মুহূর্তে যেটি উচিত, বিশ্ব নেতাদের সবাইকে এক হয়ে এই যে যুদ্ধ লাগিয়ে তাদের কাছে যে আবার অস্ত্র বিক্রি করা, যেখানে যুদ্ধ বন্ধ করবে কি, সেখানে আবার নতুন করে লাগিয়ে দেওয়ার যে একটা পায়তারা করছেন তারা, এটাকে অবশ্যই এখানে বন্ধ করা উচিত এবং শান্তি বজায় রাখবার স্বার্থে সকলকে কিন্তু এগিয়ে আসা উচিত। পৃথিবীর যত দেশ রয়েছে সকলেই কিন্তু উচিত যে আসলে এই মুহূর্তে ইসরায়েলকে সহযোগিতা না করা। হ্যাঁ, ইসরায়েলকে এই ব্যাপারে সহযোগিতা না করা, যুদ্ধের বিষয়ে সহযোগিতা না করা। ধন্যবাদ নাজমুল আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন স্বাধীনতা সংবাদ বিশ্লেষণ। এই অনুষ্ঠানটি প্রতিদিনই কিন্তু আমরা এই অনুষ্ঠানটি করে থাকি এবং সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটি সংবাদ গুরুত্ব সহকারে কিন্তু আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের সেটি হচ্ছে প্রার্থনা বা অনুরোধ, যেটি আপনারা বলছেন যে আমাদের এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আপনাদের সুচিন্তিত পরামর্শ মতামত থাকলে আপনারা আমাদের ফেসবুক পেজ স্বাধীনতা টিভি বাংলা এবং ইউটিউব পেজ স্বাধীনতা টিভি বিডি, এখানে কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন বা আমাদের হটলাইনে ফোন দিয়েও কিন্তু আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে বা পরামর্শ আমাদেরকে দিতে পারেন। আমরা সেই অনুযায়ী আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং সুচিন্তিত যে পরামর্শ দিবেন তার উপর ভিত্তি করে আমাদের স্বাধীনতা সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানটিকে আমরা সুন্দর করে সাজাবো আপনাদের গ্রহণযোগ্যতার ভিত্তিতেই। এই কারণে আমি অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে স্বাধীনতা টিভির যে ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ রয়েছে সেখানে সাবস্ক্রাইব করেও কিন্তু আমাদের উৎসাহ উদ্দীপনা দিতে পারেন এবং আপনাদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আমরা আরও বেশি স্বাধীনতা সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানটিকে আরও বেশি রিচ করতে পারবো বলে আমরা মনে করছি। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও কালকে এবং মহান আল্লাহ যদি আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, তবেই সম্ভব যে স্বাধীনতা সংবাদ বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত, দেখা হবে কাল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকুন।